আজকের টপিকটা একটু অদ্ভুত লাগতে পারে অনেকের কাছে। অনেকেই বলতে পারেন, কি বলেন ভাই, অঞ্জন দত্তকে গানেই বেশি ভালো লাগে। এই কথাটা কেউ বললে তার বিরুদ্ধে কথা বলা উচিত হবে না। বাংলার অত্যন্ত পছন্দের একজন মিউজিশিয়ান হলেন অঞ্জন দত্ত। শুধু বাংলায় বললে ভুল হবে, আমাদের ক্ষেত্রে পৃথিবীর অন্যতম সেরা একজন মিউজিশিয়ান তিনি। তার সঙ্গীত চিন্তা, সঙ্গীতের ধরনে বব ডিলান এবং কবি সুমনের বেশ প্রভাব লক্ষ্য করা যায়, যেটা বেশ অসাধারণ লাগে। আমরা আগে বলেছি, যারা সত্যিকার অর্থে ক্রিয়েটিভ সত্তা হয়ে থাকে তারা অনুপ্রেরণা নেয়, নিয়ে সম্পূর্ণ নতুন একটা ধারা তৈরি করে। অঞ্জন দত্ত বাংলা গানে এমন ধরনের কিছু গান দিয়েছেন যা এর আগে কেউ পারেনি। তাই অঞ্জনের আমার জানলা দিয়ে কিংবা জেরেমির বেহালা যখন শুনি, তখন এমন একটা অনুভূতির সৃষ্টি হয় যেটা খুব কম গানই তৈরি করতে পারে। কিন্তু তবুও মাঝে মধ্যে মনে হয় অঞ্জন দত্তের বানানোর প্রথম কয়েকটা সিনেমার মাঝে কি যেন একটা অদ্ভুত ব্যাপার আছে, যেটা বারবার সেগুলোর প্রতি টেনে নিয়ে যায়। অত্যন্ত লো বাজেটের কিছু সিনেমা, সেগুলো আহামরি বাজেট নেই, তারপরেও কিছু একটা আছে সেই সিনেমাগুলোতে। সেই কিছু একটাকে খুঁজতে গিয়ে আজকের কন্টেন্ট লেখা। চলুন তাহলে শুরু করা যাক। কথা বলা যাক তার বানানো প্রিয় কিছু সিনেমাকে নিয়ে, কথা বলা যাক পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে, গায়ক অঞ্জন দত্তকে নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। অঞ্জন দত্তের ভেতরে এত ভালো একটা পরিচালক সত্তা থাকবার পেছনে অনেক বড় একটা কারণ হলো তার সিনেমার জার্নিটা শুরু হয়েছিল বাংলা সিনেমার মহারথীদের একজনের হাত ধরে। তার অভিনয় জীবন শুরু হয়েছিল মৃণাল সেন পরিচালিত চালচিত্র সিনেমাটাকে দিয়ে। সেই প্রথম সিনেমা দিয়ে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কার পেয়ে গিয়েছিলেন তিনি। শুরুতে যদি এরকম হয়, মানুষটার সিনেমা জ্ঞানটা যে ভালোভাবে ডেভেলপড হবে সেটা ভাবা এমন একটা অস্বাভাবিক কিছু না। তারপর প্রায় 16-17 বছর পর তার নিজের প্রথম পরিচালনায় সিনেমা বানিয়েছেন তিনি। তার সব সিনেমা নিয়ে বিস্তারিত কথা বলতে চাচ্ছি না, কথা বলতে যাচ্ছি আমাদের খুব পছন্দের কিছু সিনেমা নিয়ে। তার বানানো যে সিনেমাটা সবার প্রথমে আমাদের মনে দাগ কেটেছিল সেটা হলো চলো লেটস গো। কি অদ্ভুত সুন্দর একটা সিনেমা। সিনেমার গল্পটা খুব সাধারণ। কয়েকজন বন্ধু মিলে একটা ট্রাভেল এজেন্সি খুলে, যার নাম দেয় তারা ঘরোয়া ট্রাভেলস। তারা চারজনই স্কুল জীবনের বন্ধু, এবং এই চারজনের মধ্যে একজন এমনও আছে যে ব্যক্তি জীবনে ডাক্তার, কিন্তু সেই পেশাটাতে তার তেমন কোনো আগ্রহ নেই। তাদের এজেন্সির আয়োজন করা প্রথম ট্যুরটাকে নিয়েই সেই গল্পটা। খুবই সহজ সুন্দর মনস্তাত্ত্বিক একটা গল্প। কতগুলো মানুষের জীবন, আলাদা আলাদা ফিলোসফি, আলাদা আলাদা চিন্তা ভাবনা একটা জার্নিতে কিভাবে মিলে যায় সেটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে সিনেমাতে। যেহেতু তাদের প্রথম ট্যুরেটা একের পর এক ব্লান্ডার ঘটতে থাকে, সেগুলোকে কিভাবে ডিল করে সেটাকে নিয়েই গল্পটা আগায়। অঞ্জন দত্ত এই সিনেমাতে একটা স্টোরি টেলিং টেকনিক ইউজ করেছেন, যেটা তিনি তার পরের অনেক সিনেমাতেও করেছেন, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে প্রচুর দেখা গিয়েছে ইউজ করতে। এটা যখন হুট করে ঘটে তখন দেখতে আসলে খুবই অসাধারণ লাগে। টেকনিকটা এরকম যে কোনো একটা চরিত্রের প্রেজেন্টের একটা ঘটনা দেখতে দেখতে হঠাৎ ভয়েস ওভারে শোনা যায় সেই চরিত্রের ভবিষ্যতের কথা। আজ থেকে 10-15 বছর পরে সেই চরিত্রটা কোন জায়গায় আছে সেটা প্রেজেন্ট ঘটনা ঘটবার সময়ে অডিয়েন্সকে জানিয়ে দেওয়া হয়। এতে বর্তমান চরিত্রটাতে পুরো একটা অন্য লেয়ার চলে আসে। পাবলো এখন আমেরিকাতে একটা মিউজিক স্কুলে পড়ায়, বিয়ে করেনি। তানিয়া লন্ডনে একটা ইউনিভার্সিটির লেকচারার, সে কোন এক সাহেবকে বিয়ে করেছে। বাজি প্রাইভেটে পরীক্ষা দেয়, পাশ করে। ও এখন পুলিশের সিনিয়র অফিসার। বিভূতিবাবু এই কাজ প্রচুর করেছেন তার উপন্যাসে। অঞ্জন দত্তের আরেকটা খুব ইন্টারেস্টিং সিনেমা হচ্ছে ম্যাডলি বাঙালি। এই সিনেমাতে দেখা যায় একদল তরুণ মিলে একটা বাংলা রক ব্যান্ড ফর্ম করেছে। তারা প্র্যাকটিস করে তাদের পরিচিত এক লোকের গ্যারেজে। বয়সটা তাদের খুব কম হওয়ার কারণে তারা আসলে নিজেরাও তাদের ব্যান্ডের আইডেন্টিটি সম্পর্কে তেমন কিছু জানে না। সেই আইডেন্টিটি ক্রাইসিসে আরো আগুন ঢালতে চলে আসে অঞ্জন দত্তের নিজের অভিনীত চরিত্রটি। প্রতিটি ব্যান্ড মেম্বারের জীবনের আলাদা আলাদা ক্রাইসিস দেখানো হয় গল্পটাতে। নস্টালজিয়া, মেলানখলি, ফিলোসফি, রিয়েলিটি সবকিছুর মিশ্রণে অদ্ভুত একটা জার্নি দেখতে পাওয়া যায় সিনেমাতে। এই সিনেমাটা দেখে খুবই কষ্ট পেয়েছিলাম একটা জিনিস ভেবে। আমাদের বাংলাদেশের রক সিনেমাটার দিকে তাকান, আমাদের রক ব্যান্ডগুলোর কোয়ালিটির দিকে দেখুন। আমাদের দেশের রক সিনেমাটা অনেক অনেক ডেভেলপ, কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতে আন্ডার ডেভেলপ হওয়ার কারণে আমরা একটা ব্যান্ডের জার্নি নিয়ে কোনো সিনেমাই পাইনি এখন পর্যন্ত। যাই হোক, ম্যাডলি বাঙালি দেখে নিতে পারেন যদি না দেখে থাকেন। এবার কথা বলি তার যে সিনেমাটার জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সিনেমাটার নাম ছিল রঞ্জনা আমি আর আসবো না। নামটাও তার নিজেরই বিখ্যাত একটা গান থেকেই নেয়া। সিনেমাটা পরিচালনার পাশাপাশি সিনেমাতেও নিজেরই খুব মেটা এবং এক্সাজারেটেড একটা চরিত্র প্লে করেছেন। সিনেমার গল্পটা একটা অত্যন্ত জনপ্রিয় ব্যান্ডকে কেন্দ্র করেই। ব্যান্ডের সবার বয়স 50-এর বেশি এবং তারা নিয়মিতই কনসার্ট করে যাচ্ছে। তখন তার জীবনে আসে একজন তরুণী গায়িকা যে গান লিখে এবং রক মিউজিক করতে চায়। তাকে ঘিরেই পরে গল্পটা এগোতে থাকে। এই সিনেমাতে এত সব মেটা ব্যাপার আসে, সিনেমার গল্পটা শুনেই বুঝেছেন কি পরিমাণ রিয়েল লাইফের সাথে কানেক্টেড একটা গল্প। সিনেমার একটা দৃশ্যে কবির সুমনের সাথে অঞ্জন দত্তের একটা দৃশ্য আছে, যেখানে অঞ্জন দত্ত বলেন কবির সুমন মিউজিকটা ছেড়ে দিয়েছিল বলেই অঞ্জন দত্ত এত বড় স্টার হয়েছিল। কি অসাধারণ একটা দৃশ্য। তুমি গান থামিয়ে দিলে কেন? তুমি গাইবি বলে তুমি আমাকে জায়গা করে দিলে। কেউ কারোর জায়গা নিতে পারে না। আমরা একসঙ্গে কত শো করতে পারতাম। না, আমরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতাম, রেষারেষি হতো। তখন রাতবিরেতে দুঃখ পেলে তুমি একা ঘরে বসে বসে কাঁদতে, আমার কাছে ছুটে আসতে না। কবির সুমনের প্রতি অঞ্জন দত্তের শ্রদ্ধা ছিল ভীষণ, সেটা এই দৃশ্যে তিনি ট্রিবিউট দিয়েছিলেন। এই সিনেমাতে তিনি তার নিজের গান আমি বৃষ্টি দেখেছি নিয়ে রসিকতাও করেন, যে কি বাজে লিরিক্স। কতটুকু কনফিডেন্ট হলে মানুষ নিজের বিখ্যাত গানকে রসিকতা করতে পারে সেটা ভেবে দেখুন। এই তো বৃষ্টি দেখেছি, বৃষ্টির জন্য কেঁদে কেঁদে মরেছি। এত কান্না পাচ্ছে কেন তোমার? এত রব্দি ইমোশন কেন তোমার? সব মিলিয়ে এই সিনেমাটা ছিল পারফেক্ট একটা প্যাকেজ। এবার অঞ্জন দত্তের বানানো সব থেকে পছন্দের সিনেমাটার কথা বলে আজকের ভিডিও
ভিডিও শেষ করবো, সেটা হলো দত্ত ভার্সেস দত্ত। এটাও অঞ্জন দত্তের নিজের জীবনের অনেক এলিমেন্ট নিয়ে কিছুটা বাস্তবতা কিছুটা কল্পনা মিলিয়ে বানানো। গল্পটা একটা যৌথ পরিবারকে নিয়ে। দত্ত পরিবার যারা একটা পুরোনো দিনের বিশাল বাড়িতে থাকে। পরিবারের দুই ভাই তাদের এই পৈতৃক বাড়িটা দখল নেবার জন্য কোর্টে মামলা করেছে একে অপরের বিরুদ্ধে। মামলা চলছে বহুদিন, আবার একই বাড়িতে দুই পরিবার থাকছে। গল্পের অন্যতম প্রধান চরিত্র রণদীপ অঞ্জন দত্তেরই ছোটবেলার একটা ভার্সন, যে দার্জিলিং এর এক বোর্ডিং স্কুলে ছিল, যার স্কুলের মাইনে না দিতে পারবার কারণে কলকাতায় ফিরে আসতে হয়। সে কোনোভাবেই কলকাতার জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না। তার পার্সোনাল ক্রাইসিসটা পাশাপাশি বাড়ির বাকি চরিত্রগুলোর ক্রাইসিসও দেখানো হয়েছে এই সিনেমাতে। বাড়ির অধিকার নিয়ে যুদ্ধ করা দুই পরিবারের যে অদ্ভুত সম্পর্কটা, দুই ভাইয়ের যে অদ্ভুত সম্পর্কটা, সেটা সিনেমাতে দেখলে অতিরঞ্জিত লাগলেও এমন ঘটনা কিন্তু বাস্তব জীবনে অহরহ ঘটে। কলকাতায় তখন চলছে নকশাল আন্দোলন, সাথে মিউজিকে চলে আসছে নতুন একটা হাওয়া। এর ঘোড়াগুলি তখন কলকাতার সঙ্গীতকে আধুনিকায়ন করেছে, নতুন ধারার গানকে জনপ্রিয় করেছে। সবগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করেছেন অঞ্জন দত্ত এই সিনেমাতে। এই সিনেমাতে ব্রাইসা সামন খ্যাত সৃজিত মুখার্জি অভিনয় করেছেন। সৃজিত কিন্তু নিজের সিনেমা বানানোর আগে অঞ্জন দত্তের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। পুরো নস্টালজিক কলকাতাটাকে এই সিনেমাতে বেশ পারফেক্টলি তুলে ধরেছেন অঞ্জন দত্ত। যাই হোক, এই দত্ত ভার্সেস দত্তকে অঞ্জন দত্তের ক্যারিয়ারের বেস্ট সিনেমা মনে হয়, এবং উনার এই সিনেমাগুলো যেগুলোর কথা বললাম সেগুলোর মাঝে এমন কিছু মেটা ব্যাপার আছে, এমন কিছু নস্টালজিক ফিল আছে, এমন কিছু বাস্তবতার ছোঁয়া আছে, আবার কমার্শিয়াল এলিমেন্টও আছে, যেটাকে পিওর অঞ্জন দত্তের জনরা মনে হয়। এই জনরা সিনেমা অঞ্জন দত্ত নিজেও পরে আর বানাননি। সব পরিচালকেরই তো একটা সময় নিজের স্পেশালিটি সব দেওয়া হয়ে যায় সিনেমাতে। হয়তো তার বেলাতেও তেমন কিছুই হয়েছে। তবুও হয়তো যদি আরেকবার এই ধরনের সিনেমা কখনো বানিয়ে ফেলেন, খুব খুশি হয়ে সেটা দেখবো। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনটিল নেক্সট টাইম, টাটা।